আজকের প্রথম খবরটা হলো বুধবার মহাকুম্ভে অমৃত স্নান করবেন মোদি। বুধবার দিল্লি বিধানসভা নির্বাচন, সেদিনই মহাকুম্ভ দর্শনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে অমৃত স্নানও করবেন নমো। এক আইপিএস কর্তা জানিয়েছেন বুধবার সকাল 10টায় প্রয়াগরাজে পৌঁছবেন পিএম। ডিপিএস হেলিপ্যাডে নামবে তার কপ্টার, সেখান থেকে নিশাদ্রোজ ক্রুজে ভিআইপি জেটিতে যাবেন মোদি। তবে পূর্ণ স্নান ছাড়া প্রধানমন্ত্রী আর কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না বলে খবর। আজকের পরবর্তী খবরটি হলো বুধবার হাইলাকান্দিতে শিক্ষামন্ত্রী পেগু। রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু বুধবার হাইলাকান্দিতে আসছেন। বুধবার সকাল 10টায় শিক্ষামন্ত্রী বন্দুকমারায় মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনটির উদ্বোধন করবেন। এরপর তিনি সকাল 11টায় হাইলাকান্দিতে শিক্ষা বিভাগের এক রিভিউ মিটিংয়ে অংশ নেবেন। শিক্ষামন্ত্রী পেগু এরপর শ্রীভূমি করিমগঞ্জে চলে যাবেন। আজকের পরবর্তী খবরটি হলো ফের দুর্ঘটনা মহাকুম্ভে আহত 6 পুণ্যার্থী। ফের দুর্ঘটনা মহাকুম্ভে, এবার হট এয়ার বেলুন ফেটে গুরুতর আহত হলেন 6 জন পুণ্যার্থী। সোমবার ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজের সেক্টর 20তে আখড়া মার্গের কাছে। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে হট এয়ার বেলুনের বাস্কেটে চেপেছিলেন 6 জন। খানিকটা উপরে উঠতেই হিলিয়াম গ্যাস ভর্তি বেলুনটি বিকট শব্দে ফেটে যায়। সঙ্গে সঙ্গে পুণ্যার্থী সহ বাস্কেট মাটিতে আছড়ে পড়ে। ঘটনায় নিখিল 16 বছর বয়স, প্রদীপ 27 বছর, ময়ঙ্ক 50 বছর, ললিত 32 বছর, আমন 13 বছর বয়সী নামে 5 জন আহত হয়েছেন। এছাড়া 20 বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় তরুণও আহত হন বলে খবর। জলসে যান তারা, সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। আপাতত সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রশাসনের তরফে জানানো হয়েছে সোমবার সেক্টর 20-এর কাছে দুর্ঘটনাটি ঘটেছে। 6 জনকে এসআরএন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তদন্ত চলছে। প্রসঙ্গত প্রয়াগরাজে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে হট এয়ার বেলুন রাইড সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা রাখা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো সরস্বতী পুজোর দিনে বিষ পান প্রেমিক প্রেমিকার, মৃত্যু একজনের। সরস্বতী পুজোর দিন এক করুণ ঘটনা ঘটল নলবাড়িতে। পুজোর দিন প্রেমিক যুগল পূজার জন্য বাইরে যায়, কিন্তু দুজনেই অবাক করার মতো সিদ্ধান্ত নিয়েছে। প্রেমিক প্রেমিকা সরস্বতী পূজায় বেড়াতে গিয়ে বিষ পান করে। অজ্ঞান অবস্থায় দুজনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু হাসপাতালে কিশোরীর মৃত্যু ঘটে। যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনার পর রূপ নিচ্ছে ভিন্ন। কিশোরীর পরিবার জানিয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযোগ অনুসারে যুবক বিষ পানের নাটক করে মেয়েটিকে বিষ খেতে বাধ্য করেছিল। শুধু তাই নয়, আগেও কিশোরীর হাতে বিষ তুলে দেয় যুবক, এমনও অভিযোগ। পরিবারের আরও অভিযোগ ছেলের সঙ্গে কিশোরীর সম্পর্ক ছিল আগে, কিন্তু বর্তমানে নেই। যুবকটি জোর করে কিশোরীটিকে নিয়েছে। বর্তমানে গুয়াহাটির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যুবক। যুবকের পরিবারের মতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সরস্বতী পূজার দিন কিশোরীর বাবা তাদের দুজনকেই মারধর করে। এরপর দুজনেই এই সিদ্ধান্ত নেয় বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। যুবকটি আগেও একবার কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। এই মুহূর্তে কি হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে শেষ হয়ে যায় একটি জীবন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো মঙ্গলবার থেকে কাছাড় সহ 10টি জেলায় গণ উৎসব শুরু হলো। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের শেখার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন এবার আরও সুসংগঠিত ও ফলপ্রসূ উদ্যোগ নিয়ে অগ্রসর হচ্ছে। জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে কাছাড় জেলা প্রশাসন ও অসম সরকারের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ শিক্ষা মূল্যায়ন কর্মসূচি গণ উৎসব 2025 সফলভাবে বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত। শিক্ষার মান উন্নত করতে এই কর্মসূচি রাজ্যের 35টি জেলায় ধারাবাহিকভাবে পরিচালিত হবে এবং এর চূড়ান্ত মূল্যায়ন পর্ব শুরু হয় 4 ফেব্রুয়ারি থেকে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল বিদ্যালয়গুলোর স্ব-মূল্যায়নের পাশাপাশি বাহ্যিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মানকে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করা। 5 থেকে 7 ফেব্রুয়ারির মধ্যে কাছাড়, ডিব্রুগড়, নলবাড়ি সহ 10টি জেলায় একযোগে বাহ্যিক মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে। কাছাড় জেলায় 2175টি বিদ্যালয় এবং 2.34 লক্ষাধিক শিক্ষার্থী এই বিশাল কর্মসূচির আওতায় আসবে। শিক্ষার মান উন্নয়নে নিরপেক্ষ ও কার্যকর মূল্যায়ন নিশ্চিত করতে ইতিমধ্যে 550 জন বাহ্যিক মূল্যায়কদের মধ্যে 444 জনকে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা থেকে চূড়ান্ত করা হয়েছে এবং বাকি শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে সক্রিয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গুণোৎসবের আগের সংস্করণগুলিতে কাছাড় জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি লক্ষণীয় ছিল। 2023 সালে যেখানে মাত্র 34.38% বিদ্যালয় এ গ্রেড অর্জন করেছিল, 2024 সালে তা বৃদ্ধি পেয়ে 44.54% পৌঁছায়। এই ধারাবাহিক উন্নতির দ্বারা বজায় রাখতে গুণোৎসব 2025-এ আরও উচ্চমানের শিক্ষাগত মূল্যায়নের লক্ষ্যে কাজ করছে। জেলায়ুক্ত মৃদুল যাদব বলেন, গুণোৎসব কেবল বিদ্যালয়গুলোর মূল্যায়ন নয়, এটি শিক্ষার গুণগত মান বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের স্থানে স্থানে তীব্র যানজট, জেলা আয়ুক্তকে স্মারকপত্র। শ্রীভূমি করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান যানজট সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন উপসভাপতি সুলাল মোহাম্মদ খান। পাতারকান্দি সার্কেল অফিসারের মাধ্যমে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন তিনি। প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, পাতারকান্দি, আসিমগঞ্জ, বারৈগ্রাম, বাটুইয়া, নীলামবাজার সহ বিভিন্ন ব্যস্ততম এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি অহরহ ছোট বড় দুর্ঘটনাও ঘটছে। তিনি জেলা প্রশাসনের পাশাপাশি মন্ত্রী কৃষ্ণেন্দু পালেরও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো অসম সাহিত্য সভার সাংবাদিক পুরস্কার পেলেন মকসুদুল চৌধুরী। অসম সাহিত্য সভার পাঠশালা অধিবেশনে প্রকাশ্য সভায় মঙ্গলবার রাজ্যের বিভিন্ন পেশার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকার জন্য পুরস্কৃত করা হয়। এর মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন। পুরস্কার প্রাপক সাংবাদিকদের তালিকায় রয়েছেন ND 24 টিভির বরাক উপত্যকা ব্যুরো প্রধান ও দৈনিক যুগসংঘ পত্রিকার সাংবাদিক মকসুদুল হক চৌধুরী। উল্লেখযোগ্য, ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মা মৃণালিনী দেবীকে বিশেষ সম্মান জানানো হয়। আজকের পরবর্তী খবরটি হলো মহাসঙ্গমে ডুব দিলেন ভুটানের রাজা। পূর্ণের টানে মহাকুম্ভে ভুটানের রাজা। মহাসঙ্গমে ডুব দিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুং। তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ডুব দেওয়ার আগে প্রথা মেনে সূর্য নমস্কার করেন ভুটানের রাজা। কুম্ভ মেলা দর্শন এবং পূর্ণ স্নানের ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন ভুটানের রাজা। সেই মতো সব ব্যবস্থা করে যোগী সরকার। নামগেল ওয়াংচুং সোমবার লখনৌ পৌঁছান। মঙ্গলবার সকালে লখনৌ বিমানবন্দরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুংকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে তাকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন। যান মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গম ঘাটে। সঙ্গম নুজে পূজা দিয়ে গঙ্গারতি করেন দুজনে। আজকের পরবর্তী খবরটি হলো একই লাইনে দুটি ট্রেন পেছনে ধাক্কায় গড়িয়ে পড়ল। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হলো দুটি মালগাড়ি। উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে। ঘটনা উত্তরপ্রদেশের ফতেহপুর এলাকার। সিগন্যালের অপেক্ষায় নিজের মতো দাঁড়িয়েছিল প্রথম মালগাড়িটি। তখনই হঠাৎ পিছন থেকে এসে ধাক্কা মারে আরও একটি মালগাড়ি। এদিন ভোর 4:30 নাগাদ নিজের মতোই সিগন্যালের অপেক্ষায় উত্তরপ্রদেশের সুজাতাপুর ও রুসালাবাদ রেল স্টেশনের কাছে দাঁড়িয়েছিল প্রথম মালগাড়িটি। তখনই পেছন থেকে এসে প্রথম ট্রেনটিকে ধাক্কা মারে আরও একটি মালগাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার ক্ষণিকের মধ্যেই এলাকায় ছুটে আসে স্থানীয় খাগা থানার পুলিশ। দ্রুত শেষ হয় উদ্ধার কাজ। হাসপাতালে পাঠানো হয় সেই দুই ট্রেনের চালক ও অন্যান্য কর্মীদের। আজকের পরবর্তী খবরটি হলো সুদানে দুই বাহিনীর মধ্যে সংঘাত, নিহত 65 জন। উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের কারণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের লড়াইয়ের কারণে অন্তত 65 জন নিহত হয়েছে এবং আরও 130 জনের বেশি মানুষ আহত হয়েছেন। সোমবার এই সংঘাতের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়, যা আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। মঙ্গলবার দেশটির দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে সংঘর্ষের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষত দক্ষিণ সুদানের সাউথ কর্ডোফান প্রদেশে কাদুগলি শহরে গোলাবর্ষণের ফলে অন্তত 40 জন নিহত এবং 70 জন আহত হয়েছেন। এদিকে দারফুরের পশ্চিমাঞ্চলে, বিশেষ করে দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালায় সামরিক বিমান হামলায় 25 জন নিহত এবং 63 জন আহত হয়েছেন। এই হামলার ঘটনায় আরও 20 লক্ষ মানুষ প্রভাবিত হয়েছে, যারা দীর্ঘদিন ধরে RSF এর অবরোধের মধ্যে আছেন। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যম AFPর এক সূত্র এই তথ্য জানিয়েছে। উল্লেখ্য, 2023 সালের এপ্রিল থেকে সুদান যুদ্ধের কবলে পড়েছে। দেশটির সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট
ফোর্স অর্থাৎ আরএসএফ এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলতে থাকা এই সংঘাত শুরু হয়। আজকের পরবর্তী খবরটি হলো আরও এক সন্দেহজনক জেহাদিকে গ্রেফতার করা হলো। মঙ্গলবার ভোর 4টায় কোকরাঝার শহরের অদূরে মুকরাপাড়া থেকে একজন সন্দেহজনক জেহাদি গ্রেফতার করে এসটিএফ। কোকরাঝার পুলিশের সহযোগিতায় নাসিমউদ্দিন শেখ নামের সন্দেহজনক জেহাদি গ্রেফতার করতে সক্ষম হয় এসটিএফ। এদিন সকাল 10টায় এসটিএফ তাকে গুয়াহাটি নিয়ে যায়। উল্লেখ্য, কিছুদিন আগে 4 জন সন্দেহজনক জেহাদি কোকরাঝার থেকে গ্রেফতার করা হয়। সে সময় নাসিমউদ্দিন শেখ গা ঢাকা দেয়। এবার এসটিএফ বাহিনীর পাতা ফাঁদে পা দেয় নাসিম। মঙ্গলবার ভোরে কোকরাঝার থানার অন্তর্গত মুকরাপাড়া তার আশ্রয়স্থল থেকে পাকড়াও করা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।